পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আজ ইসলামাবাদে বৈঠকটি হওয়ার কথা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জনাব ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই যে আলোচনা, এই আলোচনাকে পাকিস্তান বলছে মেক অর ব্রেক সিচুয়েশন, অর্থাৎ হয় শান্তি নয়তো অবস্থার চরম অবনতি। এটিকে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। পাকিস্তানের বিষয় থেকে পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যথার্থই বলা হয়েছে। কেননা গত 40 দিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে দুই পক্ষেই কম বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যুদ্ধটি যদি চলমান থাকে তাহলে এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছিল, আমরা সেটি দেখছিলাম এবং সেদিকে আরো যাওয়ার সম্ভাবনা রয়েছিল। এবং এরকম একটি অবস্থার প্রেক্ষিতেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা যেটা দেখেছি, যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ কিছু সমস্যা, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক, সেই বিষয়গুলো থেকে যুক্তরাষ্ট্র কিন্তু এই যুদ্ধের সপক্ষে সাড়া পাচ্ছিল না। এই যে ড্যামেজের বিষয়গুলো সবকিছু মাথায় রেখে যুক্তরাষ্ট্রের যে পূর্ব পরিকল্পনা ছিল যে ইরানে এই হামলা করে তারা তাদের উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করতে পারবে, সেই রকম জায়গায় তারা যখন যেতে পারছিল না, আমরা দেখলাম যে এই অবস্থা থেকে তারা একতরফা ভাবে একটি যুদ্ধ বিরতিতে গিয়ে আলোচনার একটি অবস্থা সৃষ্টি করতে চেয়েছে। ওই আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা দেখছি যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কৌশলে বের হওয়ার একটি পথ অন্বেষণ করার চেষ্টা করছে। কিন্তু সেটি করলেও আমরা দেখলাম যে এই যুদ্ধ বিরতি যে 2 সপ্তাহ ধরে চলমান থাকবে, এর মধ্যে কিন্তু লেবাননে হামলাকে অব্যাহত রেখেছে ইসরায়েল, এবং ইসরায়েল বলছে যে এই চুক্তিটি তারা মেনে নিলেও ইরানের ক্ষেত্রে, লেবাননের ক্ষেত্রে তারা মানছে। এর মধ্য দিয়ে যে বিষয়টি যেটি অনুমান করা যায় সেটি হচ্ছে লেবাননকে তারা, ইসরায়েল তারা তাদের যে বিজয় অর্জন তাদের দৃষ্টিতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এবং তারা যেন কম্পারেটিভলি লেবাননের থেকে ইরানের থেকে লেবানন অনেকটাই দুর্বল, এবং সেখানে হয়তো তারা এই যুদ্ধটি চলমান রেখে তারা তাদের জাতীয় যে রাজনৈতিক পরিস্থিতি সেটিকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে। এখন আপনি দেখেন ইরানের পক্ষ থেকে কিন্তু শর্ত দিয়ে বলা হয়েছে লেবানন যদি যুদ্ধবিরতির আওতায় না আসে তাহলে তারা এই যুদ্ধবিরতিকে মানছে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন, যেটি ভ্যান্স এসছেন পাকিস্তানে, তিনি বলছেন ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য, এবং তারা তাদের পরমাণু যে অস্ত্র কর্মসূচি যেটি, সেটিকে পরমাণু কর্মসূচি সেটিকে পরিত্যাগ করতে তারা বাধ্য। কিন্তু ইরান কিন্তু বলে দিয়েছে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে তারা কিছু করবে না। সুতরাং ট্রাম্প যেটি বলছেন যে একটি চুক্তি অবশ্যই হবে, এখন ট্রাম্পের এই শর্তের বিপরীতে ইরান যে কথাটি বলছে, এটিকে যদি আমরা ধরে নেই তাহলে কিন্তু এই আলোচনাটি সফল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেননা এই যে যুদ্ধটি যখন হলো, এই যুদ্ধ কিন্তু ইরানের জন্য নতুন একটি বাস্তবতা সৃষ্টি করছে। সেটি হচ্ছে যে তারা যদিও পরমাণু কর্মসূচি নিয়ে যুদ্ধের আগে আলোচনায় ছিল, আলোচনার মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ে ইরানের উপর হামলাটি করেছে। বলছেন তো যে এই সফল হওয়ার সম্ভাবনা খুব কম দেখছেন, কিন্তু আমরা যদি দেখি যে এখানে জেডি ভ্যান্সকে দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আবার বাঘের গালিবাফ যিনি ইরানের পক্ষ থেকে, অর্থাৎ দুই পক্ষেরই শীর্ষ নেতৃত্ব এখানে আছেন আলোচনার জন্য। এটি কি আসলে বোঝা যায় না যে তারা একটু এই বিষয়টাতে বেশি সিরিয়াসলি নিয়েছেন এবং এটি শান্তি আলোচনা সফল হওয়ার সম্ভাবনা বেশি? না, সিরিয়াসলি নিয়েছেন আপনি বলতে পারেন। একদিক দিয়ে আবার অন্যদিকে আপনি দেখেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন, সিদ্ধান্ত কিন্তু জেডি ভ্যান্স নেবেন না। জেডি ভ্যান্স ট্রাম্পের ডেপুটি, এবং এই আলোচনায় যুক্তরাষ্ট্রের দিক থেকে যে সিদ্ধান্তগুলো বা যুক্তরাষ্ট্রের যে জায়গাগুলোতে একমত হতে পারবে বা হতে চাইবে, সেই বিষয়গুলো কিন্তু জেডি ভ্যান্সকে অবশ্যই ট্রাম্পের কাছ থেকে কিন্তু সম্মতি নিয়েই কিন্তু ইরানের সাথে সেই চুক্তিটিতে আসতে হবে। একই রকম অবস্থা দেখেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফের কথা বললেন, তিনিও কিন্তু ইরানের যে একটি যে এই যে যুদ্ধকালীন যে ব্যবস্থা আছে এবং ইরানের যে পলিসি মেকার আছে তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি। সুতরাং তার বক্তব্য এখানে চূড়ান্ত বক্তব্য নয়, কিন্তু তারা উভয় পক্ষই তাদের আলোচনায় বসার আগে কিন্তু অবস্থানটি পরিষ্কার করেছেন। এখন এই পরিষ্কার অবস্থান থেকে যেটি ধারণা করা যায় যে যুক্তরাষ্ট্র যদি ইরানের যে যে আপনি হরমুজ প্রণালী সহ, লেবানন ইস্যু সহ এবং পরমাণু কর্মসূচি তারা পরিত্যাগ করবে না, এবং ইরানের অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান তিনিও বলে দিয়েছেন যে এই অবস্থা এখন আর পরমাণু কর্মসূচি নিয়ে তারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই, তারা এটিকে চলমান রাখবে। সুতরাং এই জায়গাটি থেকে আমরা যেটি ধারণা করতে পারি যে এই আলোচনা কি এই মুহূর্তে এই প্রথম দফায় আমার কাছে মনে হয় না খুব একটি আশানুর ফলাফল এখানে আনতে পারবে। বাট আমি যে কথাটি বলছি, যুক্তরাষ্ট্রের কৌশলে এখান থেকে বের হতে চাইছে, তারা হয়তো আলোচনা থেকে চলমান রাখার চেষ্টা করবে, হয়তো এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের যেটি আছে সেটিকে আরেকটু এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে করে
এই আলোচনার নামে তারা কৌশলে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু মূল সমস্যাটি হচ্ছে এখানে ইসরায়েল। ইসরায়েলকে অবশ্যই আস্থায় আনতে হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারে, এবং বিশেষ করে নেতানিয়াহু যে নীতি নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধটিকে চলমান রাখছেন, এই জায়গাটিতে যদি নেতানিয়াহুকে নিবৃত করা না যায়, তাহলে আরেকটি কিন্তু বিষয় একটু মধ্যপ্রাচ্যের গোটা সর্বশেষ আরেকটি বিষয় জানতে চাই যে এই যে আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানকে বাছাই করা, এর ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা এবং আঞ্চলিক গুরুত্বকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তানকে বাছাই করার সবচেয়ে বড় যে কারণটি আমরা দেখলাম, সেটি হলো পাকিস্তানের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটি খুবই ভালো। মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নানান কৌশলে কিন্তু এই যুদ্ধটি একটি বিরতি প্রত্যাশা করছিল। এর আগে আমরা আলোচনার ভেন্যু হিসেবে মাস্কাটে দেখেছি, জেনেভায় দেখেছি, তুরস্ক এবং মিশরের মধ্যস্থতায় আলোচনা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে এর আলোচনার মাঝপথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধটি শুরু করে দিয়েছেন। এবং যখন এই যুদ্ধ শুরু করার পরে ট্রাম্প দেখলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আশানুরূপ ফলাফল পাচ্ছে না, যে এই যুদ্ধ থেকে যখন কৌশলে তিনি বের হতে চাইলেন, তখন তিনি পাকিস্তানকে বেছে নিলেন যে যুক্তরাষ্ট্রের যে বক্তব্যগুলোই পাকিস্তানের মাধ্যমে ইরানকে ট্রান্সমিট করা, এবং পাকিস্তান এখানে এক ধরনের মধ্যস্থতা বা দুতিয়ালি ভূমিকা অবতীর্ণ হওয়ার সবচেয়ে বড় কারণটি হচ্ছে পাকিস্তান ইরানের পার্শ্ববর্তী দেশ, এবং পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, এবং পাকিস্তানের এই অবস্থানটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য করে তোলা, যে পাকিস্তান এখানে একটি বড় ভূমিকা রাখতে চেয়েছে, বা পুরোটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাধীন নাটক বলিয়ে আনা। জি, জনাব ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।